নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ম্যাথ টিউবারে আপনাদের স্বাগত জানাই। আমার এই চ্যানেলটি একদম নতুন। আমি এই চ্যানেলে মূলত এসএলএসটি এবং বিএসসি পাস অথবা অনার্সের জন্য পড়াবো। আমার সঙ্গে যুক্ত থাকতে এই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আজ এই ভিডিওতে গত 3 মার্চ 2024 হয়ে যাওয়া 7th এসএলএসটি নবম এবং দশম স্তরের প্রশ্নপত্রের প্রথম 10টি অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। সবথেকে প্রথমে যে অঙ্কটি ছিল সেটি হলো, যদি এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি ফর এনি সাবসেট বি হয়, তাহলে অপশন এতে বলছে শুধু এ ইকুয়াল টু 5 হবে, অপশন বি বলছে এ একটা ইউনিভার্সাল সেট হবে, অপশন সি তে বলছে এ 5 হতে পারে অথবা ইকুয়াল টু বি হবে, আর অপশন ডি তে বলছে নান অফ দ্য অ্যাবাভ, মানে কোনোটি হবে না। তো এখানে আমরা প্রথমেই কি করব, প্রথমেই হিট অ্যান্ড ট্রায়াল প্রসেস এটাতে ইউজ করব। হিট অ্যান্ড ট্রায়াল প্রসেসটা কি, প্রত্যেকটা অপশন বসিয়ে বসিয়ে দেখব, যেটা সঠিক হবে সেটাই অপশন সঠিক। তো প্রথমে আমি দেখবো যে আমাদের দেওয়া কি আছে। আমাদের দেওয়া আছে এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি। তো আমাদেরকে দেখতে হবে যে এই সম্পর্কটাকে কে কে কোন কোন অপশনগুলো স্যাটিসফাই করছে। তো সব থেকে প্রথম দেখো, এ অপশনে কি বলছে, এ যদি 5 হয়। তো এ যদি 5 হয়, তাহলে যদি আমি এই সম্পর্কতে বসিয়ে দিই, তাহলে কি হবে, 5 ইউনিয়ন বি। হ্যাঁ, 5 ইউনিয়ন বি তো বি হয়, সবসময় বি হয়, কারণ 5 এর সঙ্গে যে কোনো সেটের যদি আমি ইউনিয়ন করি তাহলে সেই সেটটাই দাঁড়াবে। তো এটা একদম সঠিক, অপশন এ। এবার অপশন বি তে দেখো, অপশন বি তে কি লেখা আছে, এ হচ্ছে ইউনিভার্সাল সেট। তো এর জায়গায় এবার আমরা কি করব, ইউনিভার্সাল সেট বসিয়ে দেব। তাহলে এখানে আমাদের কি দাঁড়াচ্ছে, ইউনিভার্সাল সেট ইউনিয়ন বি। দেখো, ইউনিভার্সাল সেটের সঙ্গে যে কোনো সেটের যদি আমরা ইউনিয়ন করি তাহলে সেটা ইউনিভার্সাল সেটই হয়। তাহলে এখানে এটা বি হচ্ছে না, তো এটা স্যাটিসফাই করলো না। এবার সি তে কি বলছে, এ একটা 5 সেট হতে পারে, এমটি সেট, অথবা এ ইকুয়াল টু বি হতে পারে। তো এবার দেখো, এমটি সেটের জন্য তো ঠিক হচ্ছিল, আমরা অপশন এ তে দেখে নিয়েছি। এবার অপশন সি তে এ ইকুয়াল টু বি একটা এক্সট্রা দেওয়া হচ্ছে। এটার জন্য দেখে নাও যে আমরা সেই সম্পর্কটাকে স্যাটিসফাই করতে পারছি কিনা। তো এর জায়গায় বি বসিয়ে দেবো। তো বি ইউনিয়ন বি, হ্যাঁ, এবার বি ইউনিয়ন বি তো বি হয়, কারণ যে কোনো সেট তার সেই সেটের সঙ্গে যদি ইউনিয়ন করা হয় তাহলে সেই সেটটাই হবে। তো বি ইউনিয়ন ইকুয়াল টু বি, তাহলে এটাই স্যাটিসফাই করছে। এবার তোমাকে দেখতে হবে যে কোনটা অপশনে আমি টিক দেব। তো দেখো, এ এখানে 5 অনলি বলেছে, কিন্তু 5 অনলি তো হবে না, কারণ 5 এর জন্য তো হচ্ছে এবং এ ইকুয়াল টু বি এর জন্য হচ্ছে। তো অনলি কথাটা এখানে ভুল আছে, তার মানে 5 এ ইকুয়াল টু 5 এর জন্য হবে এবং এ ইকুয়াল টু বি এর জন্য হবে। তার মানে সেই অপশনটা আমরা সি তে দেখতে পাচ্ছি যে এ 5 হতে পারে অথবা এ ইকুয়াল টু বি হতে পারে। এবার আমরা তারপরে কোশ্চেনে চলে যাব। তারপরে কোশ্চেনে বলছে এফ একটা ফাংশন যেটা এ থেকে বি তে আছে, জি একটা ফাংশন যেটা বি থেকে সি তে আছে। দেওয়া আছে জি কম্পোজ এফ একটা ইনজেক্টিভ ফাংশন, তাহলে বলছে এফ ইনজেক্টিভ হবে কিনা। এফ ইনজেক্টিভ হবে কিন্তু জি হবে না, জি ইনজেক্টিভ হবে কিন্তু এফ হবে না, সি তে বলছে এফ জি কোনটা ইনজেক্টিভ হবে না, ডি তে বলছে এফ আর জি দুটো ইনজেক্টিভ হবে। তো এটা আমরা কি করে করব, দেখো এফ কে ইনজেক্টিভ দেখানোর চেষ্টা করছি। তো ইনজেক্টিভ ফাংশনকে দেখানোর জন্য আমরা কি করব, এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই ধরে নেব, এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই ধরে নেব, সেখান থেকে আমরা এক্স ইকুয়াল টু ওয়াই দেখাবো, তাই তো। ইনজেক্টিভ ফাংশন এইভাবে দেখায় আমরা, কি এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই ধরে নেব, আর যদি এক্স ইকুয়াল টু ওয়াই প্রমাণ হয়ে যায় তাহলে সেটা কি হবে, এফ একটা ইনজেক্টিভ ফাংশন হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই আছে, আবার জি একটা ফাংশন, এটা একটা ওয়েল ডিফাইন্ড ফাংশন, কারণ ফাংশন হতে গেলে তো ওয়েল ডিফাইন্ড হতেই হবে। আর ওয়েল ডিফাইন্ড মানে কি, ওয়েল ডিফাইন্ড মানে হচ্ছে, ধরো একটা এখানে একটা সেট আছে, এখানে একটা সেট আছে, আর জি যে ফাংশনটা আছে এভাবে আছে জি। তাহলে ওয়েল ডিফাইন্ড কথাটার মানে হচ্ছে একটা বিন্দু, একটা পয়েন্ট কখনোই দুটো ইমেজ দিতে পারে না। তো কখনোই দুটো ইমেজ এই কন্ডিশন হবে না।
যদি একটা পয়েন্ট থেকে দুটো ইমেজ বের হয় তাহলে সেটা ফাংশনই হবে না। তো এখানে দেখো fx আর fy দুটোই সমান, মানে একটাই বিন্দু আছে, তা তাদের যে ইমেজটা তৈরি হবে, তাদের যে দুটো ইমেজ তৈরি হবে সেই দুটোও সমান হবে। কারণ যদি দুটো ডিফারেন্ট হয়ে যায় তাহলে কিন্তু সেটা ফাংশনই হবে না। তার মানে g অফ fx আর g অফ fy সমান। এবার এখান থেকে আমরা কি লিখতে পারি, g কম্পোজ fx, আর এখান থেকে লিখতে পারি g কম্পোজ fy। আশা করি বুঝতে পারছো। এবার g কম্পোজ f একটা ফাংশন, এমন একটা ফাংশন যেটা ইনজেক্টিভ। দেখো উপরে লেখা আছে g কম্পোজ f একটা ইনজেক্টিভ ফাংশন। তাহলে g কম্পোজ fx ইকুয়াল টু g কম্পোজ fy, এটা ইমপ্লাই কি করবে, x ইকুয়াল টু y, ইনজেক্টিভ ফাংশনের ডেফিনেশন। দেখো আমরা শুরু করেছিলাম fx ইকুয়াল টু fy থেকে আর শেষ করলাম x ইকুয়াল টু y তে। তার মানে কি fটা কি হয়ে গেল, f ইজ ইনজেক্টিভ হয়ে গেল, f ইজ ইনজেক্টিভ। এবার f ইনজেক্টিভ, এবার g ইনজেক্টিভ হবে কিনা সেটা দেখার জন্য একটা কাউন্টার এক্সাম্পল নেব। এই অঙ্ক, এটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি gটা ইনজেক্টিভ হয় না, g ইনজেক্টিভ হয় না। কাউন্টার এক্সাম্পল নিচ্ছি, ধরো a একটা সেট যেটাকে আমি বললাম 0, b একটা সেট যেটাকে বললাম আমি 1 2, c একটা সেট যেটাকে বললাম 3। এখানে তোমরা a b c নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি 0 1 2 3 0 1 2 3 নিয়েছি। এবার এফটা ফাংশন ডিফাইন হচ্ছে এ থেকে বি, এ থেকে বি। আমি এখানে এফটাকে দেখো, এ তে একটাই পয়েন্ট আছে, তো এফ জিরো ইকুয়াল টু 1 ধরে নিলাম, এফ জিরো ইকুয়াল টু 1, এফটা এইভাবে ডিফাইন হয়েছে। জিটা ফাংশন ডিফাইন হয়েছে বি থেকে সি তে, জিটা ডিফাইন হচ্ছে বি থেকে সি তে। আর আমরা যে মানগুলো নিচ্ছি, বি তে দুটো পয়েন্ট আছে, তো জি ইকুয়াল টু g1 ইকুয়াল টু 3 নিলাম আর g2 ইকুয়াল টু 3 নিলাম। ঠিক আছে, এবার তোমরা দেখো জি কম্পোজ এফ কি আসছে। অবশ্যই জি কম্পোজ এফটা এ থেকে সি তে যাবে, তো এ এর মধ্যে একটাই পয়েন্ট আছে যেটা হচ্ছে 0, তো সেটা কোথায় যাচ্ছে আমরা দেখে নিচ্ছি। জি অফ এফ জিরো, তো জি অফ এফ জিরো মানে কি, এফ জিরো মানে হচ্ছে এফ জিরো 1 দেওয়া আছে আর g1 মানে 3 দেওয়া আছে, তাহলে 3। তো দেখো 0 যাচ্ছে 3-এ, আর যেহেতু এ তে একটাই পয়েন্ট আছে, এ থেকে সি তে যাচ্ছে জি কম্পোজ এফটা, আর দুটোতেই একটা একটা করে পয়েন্ট আছে, তো একটাই পয়েন্ট আছে তো 1 1 তো হবেই, মানে ইনজেক্টিভ তো হবেই। তার মানে কি জি কম্পোজ এফটা কি হয়ে গেল, ইনজেক্টিভ হয়ে গেল, জি কম্পোজ এফটা ইনজেক্টিভ হয়ে গেল। কিন্তু তোমরা দেখো জি তে কি হচ্ছে, জি যে ফাংশনটা ভালো করে দেখলে কি দেখা যাচ্ছে যে 1 যাচ্ছে 3 তে এবং 2 যাচ্ছে 3 তে, মানে দুটো ডিফারেন্ট পয়েন্টের যে ইমেজ, দুটো ডিফারেন্ট পয়েন্টের যে ইমেজ সেটা দুটো সেম হয়ে যাচ্ছে। দেখো এটাও 3 এটাও 3, তাহলে জিটা কিন্তু ইনজেক্টিভ নয়, এখানে জি ইনজেক্টিভ নয়। তার মানে কি জি কম্পোজ এফ ইনজেক্টিভ হলে জিটাকে যে ইনজেক্টিভ হতে হবে তার কোনো গ্যারান্টি নেই। তাহলে এখানে অপশন আমি কি বলবো, যে এফটা ইনজেক্টিভ হবে কিন্তু জিটা না হলেও চলবে। তো অপশন এ ইজ কারেক্ট। অপশন এ তে কি লেখা আছে, এফ ইজ ইনজেক্টিভ বাট জি নিড নট বি, তাহলে অপশন এ ইজ কারেক্ট। তারপরে কোশ্চেনে চলে যাই আমরা, কোশ্চেন নাম্বার 3। দেখো কি বলছে, এ ইকুয়াল টু এ আই জে, এ ইকুয়াল টু এ আই জে, আর এটা একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে n বাই n ক্রসের। ঠিক আছে, আর এ আই যে কোফ্যাক্টর, প্রত্যেকটা এলিমেন্টের যে কোফ্যাক্টর অফ এ আই জে, এটাকে ডিফাইন করছে ক্যাপিটাল এ আই জে দিয়ে। ঠিক আছে, এবার দেখো এখানে অঙ্কটা কি করে পড়ছি, এখানে আমাদেরকে বের করতে হবে ডেট অফ এ আই জে। তো তোমরা এখন দেখো, যদি আমরা এ আই জে ম্যাট্রিক্সটাকে লিখি, এ আই জে একটা ম্যাট্রিক্সটাকে লিখি, তাহলে কি দাঁড়াবে, a11 a12 ডট 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 a1n, আর এখানে হবে a21 a22 ডট 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 a2n, এভাবে করে নিচে আসবে an1 an2 ডট 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 ann। তোমরা দেখো এই প্রত্যেকটা এলিমেন্ট, এটা হচ্ছে a1 এর a11 এর কোফ্যাক্টর, এটা হচ্ছে a12 এর কোফ্যাক্টর। তো কোফ্যাক্টর গুলোকে নিয়ে যে আমরা ম্যাট্রিক্সটা তৈরি করি, আমরা দেখো তোমরা মনে করার চেষ্টা করো, অ্যাডজয়েন্ট অফ একটা ম্যাট্রিক্স কি ছিল, ওইদের কোফ্যাক্টর নিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি করতাম, তারপর ট্রান্সপোজ করে দিতাম। তার মানে কি এ আই জে এর ট্রান্সপোজ করতাম, এ আই জে এর ট্রান্সপোজ করে দিতাম।
তো অ্যাডজয়েন্ট অফ এ তোমরা বের করে থাকলে অবশ্যই তুমি এটা কানেক্ট করতে পারবে যে অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু আমরা বের করি প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর নিয়ে সেটাকে ট্রান্সপোজ করে দিই। তাহলে এইটাকেই আমরা ইউজ করব, অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু এ আই জে ট্রান্সপোজ, এটাকে আমরা ইউজ করব। দেখো এ ইনভার্স মানে কি? এ ইনভার্স মানে হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ, এটা মানে আমরা জানি। তাহলে এখান থেকে আমরা অ্যাডজয়েন্ট অফ এ কি পাবো? অ্যাডজয়েন্ট অফ এ পাবো ডিটারমিনেন্ট অফ এ ইনটু এ ইনভার্স। ঠিক আছে, এখনই আমি বললাম অ্যাডজয়েন্ট অফ এ মানে হচ্ছে ক্যাপিটাল এ আই জে তার ট্রান্সপোজ, এই দেখো উপরে লেখা আছে অ্যাডজয়েন্ট অফ এ মানে হচ্ছে ক্যাপিটাল এ আই জে ট্রান্সপোজ, আর এটা তো আছে ডিটারমিনেন্ট অফ এ ইনটু এ ট্রান্সপোজ। ঠিক আছে, এবার আমরা কি করব, বোথ সাইড ডিটারমিনেন্ট নিয়ে নেব। তো যদি ডিটারমিনেন্ট নিয়ে নিই তাহলে এটা কি হবে, এ আই জে তার ট্রান্সপোজ এর ডিটারমিনেন্ট, আর এটা হচ্ছে ডিটারমিনেন্ট অফ ডিটারমিনেন্ট এ আর এ ট্রান্সপোজ। দেখো এবার যে কোনো ম্যাট্রিক্সের যে ডিটারমিনেন্ট হবে তার ট্রান্সপোজের ডিটারমিনেন্ট সেম হয়, তার মানে এ আই জে ডিটারমিনেন্ট আর এ ট্রান্সপোজের ডিটারমিনেন্ট সেম। তাহলে আমি ওটাকে লিখতে পারবো ডিটারমিনেন্ট অফ এ আই জে ট্রান্সপোজ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এ আই জে। এবার দেখো এই ডেট এ যে আছে এটা একটা সংখ্যা, কারণ ডিটারমিনেন্ট বের করলে তার রিয়েল নাম্বার পাই, তো ওটা রিয়েল নাম্বার। একটা কনস্ট্যান্ট টার্ম যদি বাইরে বের করি, এখন একটা তোমরা ফর্মুলা তোমরা জানবে হয়তো, ডেট অফ সি এ ইকুয়াল টু সি টু দি পাওয়ার এন ডেট এ, এটা একটা ফর্মুলা ছিল। এটা এনটা কি, এনটা হচ্ছে এ এর অর্ডার। এখানে এ ইনভার্সের অর্ডার কত, এ ইনভার্সের অর্ডার এনই থাকবে কারণ এ এর অর্ডার এন আছে। তো ডেট এ টু দি পাওয়ার এন বেরিয়ে যাবে, ডেট এ টু দি পাওয়ার এন বাইরে বেরিয়ে যাবে, আর ডেট অফ এ ইনভার্স ভেতরে থেকে যাবে। এবার ডেট অফ এ ইনভার্স মানে 1/ডেট এ, আমরা জানি এটা খুব ভালো করেই জানি। ডেট অফ এটা তো টু দি পাওয়ার এন আছেই, আর এটা হচ্ছে 1/ডেট এ, 1/ডেট। ঠিক আছে, এবার আমরা একটু চেঞ্জ করি, তাহলে আমরা কি পেলাম, ডেট অফ এ আই জে ইকুয়াল টু, তোমরা এখানে ভালো করে দেখো এখানে কি হয়ে যাবে, পাওয়ারটা কত হয়ে যাবে, ডেট অফ এ টু দি পাওয়ার এন মাইনাস 1 চলে আসবে, তাই না? তাহলে এখানে আমাদের কি আসলো, ডেট অফ এ টু দি পাওয়ার এন মাইনাস। এবার দেখো ডেট অফ এ মানে কি, ডেট অফ এ আই জে, কারণ এ মানেই তো এ আই জে ছিল। দেখো উপরে লেখা আছে, প্রথমেই লেখা আছে এ মানেই হচ্ছে এ আই জে টু দি পাওয়ার এন মাইনাস। তাহলে অপশন কি কারেক্ট হয়ে গেল, অপশন কারেক্ট হয়ে গেল এ, অপশন এ ইজ কারেক্ট। ডেট অফ এ আই জে ইকুয়াল টু ডেট অফ এ আই জে টু দি পাওয়ার এন মাইনাস 1। ঠিক, নেক্সট এখানে বলছে একটা ম্যাট্রিক্স আছে যেটাকে আমি এক্স ধরে নিচ্ছি, যে ম্যাট্রিক্সটা বলছে এ মাইনাস এ ট্রান্সপোজ, এটা বলছে নন সিমেট্রিক ম্যাট্রিক্স। নন সিমেট্রিক মানে হচ্ছে যারা সিমেট্রিক নয়। তো এখানে তাহলে এখানে কি হচ্ছে, এক্সটা কি হচ্ছে, এক্সটাকে ট্রান্সপোজ নিয়ে নাও, এক্স ট্রান্সপোজ নিলে এ মাইনাস এ ট্রান্সপোজ, এর ট্রান্সপোজ, তো এটা হয়ে যাবে এ ট্রান্সপোজ মাইনাস এ ট্রান্সপোজের ট্রান্সপোজ, দ্যাট ইজ এ ট্রান্সপোজ, আর ট্রান্সপোজকে ট্রান্সপোজ করলে পরে সেই ম্যাট্রিক্সটাই আবার ঘুরে চলে আসে, তার মানে হয়ে গেল এ। এখান থেকে একটা মাইনাস যদি আমি কমন নিই তাহলে থাকবে এ মাইনাস এ ট্রান্সপোজ। দেখো এটা মানে তো এক্স, তো এক্স ট্রান্সপোজ নিলাম, সেটা বেরিয়ে গেল মাইনাস এক্স। তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পেলাম যে এক্সটা যে আছে সেটা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তাই না? তোমরা জানো এটা যে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলে, সেটা হচ্ছে ট্রান্সপোজ করলে পরে যদি মাইনাস চলে আসে, মাইনাস অফ দ্যাট ম্যাট্রিক্স চলে আসে, তাহলে সেটা বলবো আমরা স্কিউ সিমেট্রিক। এবার স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স যদি অর্ডার যদি ইভেন হয়, সরি অর্ডার যদি অড হয়, তাহলে তার ডিটারমিনেন্টটা 0 হয়ে যায়। কি করে হয় দেখো, আমি দেখে দিচ্ছি। আমি এখানে বোথ সাইড ডিটারমিনেন্ট লাগিয়ে দিচ্ছি, বোথ সাইড যদি ডিটারমিনেন্ট লাগাই তাহলে কি হবে, এ লাগালাম আর এখানে ডিটারমিনেন্ট লাগিয়ে দিলাম। ঠিক, এবার দেখো ডিটারমিনেন্ট অফ এক্স টি মানে হচ্ছে ডিটারমিনেন্ট অফ এক্স, এটা একটু আগেই বললাম আগের কোশ্চেনটাতে যে ট্রান্সপোজের ডিটারমিনেন্ট তার ডিটারমিনেন্টের সমান সমান।
এক্স এর সঙ্গে -1 গুণ আছে, তো -1 বাইরে বেরিয়ে যাবে, আর পাওয়ার কি দাঁড়াবে, ডিটারমিনেন্টের যে অর্ডারটা আছে, এখানে ডিটারমিনেন্ট অর্ডার 3 আছে, তো 3 পাওয়ার হয়ে গেল, তো ডিটারমিনেন্ট অফ এক্স, -1 বাইরে বেরিয়ে গেল। তো ডিটারমিনেন্ট অফ এক্স কি দাঁড়ালো, ডিটারমিনেন্ট অফ এক্স দাঁড়ালো মাইনাস অফ ডিটারমিনেন্ট অফ এক্স, ঠিক, মাইনাস অফ ডিটারমিনেন্ট অফ এক্স। তো এখান থেকে এটাকে ডান দিকে নিয়ে চলে আসো, বাম দিকে নিয়ে চলে আসো, তো এটা দাঁড়াবে 2 ইন্টু ডিটারমিনেন্ট অফ এক্স ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, ডেট এক্স ইকুয়াল টু 0। তো ডিটারমিনেন্ট অফ এক্স কি হয়ে গেল 0। এবার দেখো এক্স তো একটা 3/3 ম্যাট্রিক্স, আর ওর ডিটারমিনেন্ট হয়ে গেল 0, তার মানে এর র্যাঙ্ক কোনো সময় 3 হতে পারে না। যদি ডিটারমিনেন্ট 0 হয়ে যায় তাহলে তার অর্ডারের সমান র্যাঙ্ক হতে পারে না, তার 1 কম হবে, 1 কম হতে পারে, 2 কম হতে পারে, 3 কম হতে পারে, কিন্তু সেই অর্ডারটা হবে না। তার মানে এক্স এর যে র্যাঙ্ক, তো এক্স এর যে র্যাঙ্ক দাঁড়াবে, সেই র্যাঙ্কটা কি হতে পারে, 1 হতে পারে 0, 1 হতে পারে 1, অথবা হতে পারে 2। 3 হবে না, কারণ ডিটারমিনেন্ট অফ এক্স কি হয়ে গেল, 0 হয়ে গেছে। এবার 0, 1, 2 এর মধ্যে কোনটা হবে তোমাকে দেখতে হবে। দেখো 0 তো হতে পারে না, কারণ জিরো র্যাঙ্ক শুধুমাত্র 0 ম্যাট্রিক্সের হয়, আর এক্স তো 0 ম্যাট্রিক্স হবে না, কারণ এক্স যদি 0 ম্যাট্রিক্স হয়ে যায় তাহলে কিন্তু দেখো এ মাইনাস এ ট্রান্সপোজ যদি 0 হয়ে যায়, তাহলে এ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, এ ট্রান্সপোজ। তার মানে এখান থেকে তো এ তো সিমেট্রিক ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে, এ কি হয়ে যাচ্ছে, সিমেট্রিক ম্যাট্রিক্স। আর যেটা হতে হবে না, কারণ ওখানে প্রথমেই বলে দেওয়া হয়েছে যে এটা নন সিমেট্রিক ম্যাট্রিক্স, তার মানে 0 তো হবে না। এবার থাকলো 1 এবং 2 পরে। এখানে একটা রেজাল্ট তোমরা ভালো করে জেনে নাও, এটা তোমরা ইউজ করবে। দ্য র্যাঙ্ক অফ a skew symmetric matrix can never be 0, sorry, can never be 1, একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের র্যাঙ্ক কখনো 1 হতে পারে না। এটার রেজাল্টটা আমি অন্য কোনো ভিডিওতে প্রমাণ করে দেবো, এখন প্রমাণ করলে অনেক সময় চলে যাবে। তো এটাকে তোমরা এখন জেনে রাখো যে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের র্যাঙ্ক কখনো 1 হতে পারে না। তো 1টাও গেল, 0টাও গেল, তাহলে কি পড়ে থাকলো 2, তাহলে আনসার হয়ে যাবে 2। তো এটার আনসার ইজ 2। নেক্সট কোশ্চেন বলছে 5, কোশ্চেন নাম্বার 5 বলছে দ্য ভ্যালু অফ কে সো দ্যাট দ্য সেট দিস ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তার মানে কে এর মান বের করতে হবে যার জন্য এই সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট হবে। দেখো এখানে কোশ্চেনটাতে একটু ভুল আছে, কোশ্চেনটাতে মানে অ্যাকচুয়ালি কোশ্চেনটাতে ভুল এসেছিল, এখানে একটু ঠিক করে নেবে। এখানে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে, এই যে ইন্ডিপেন্ডেন্ট লেখা আছে না, ওটাকে ডিপেন্ডেন্ট করতে হবে। দেখো ডিপেন্ডেন্ট হলে পরে এই যে ডিটারমিনেন্টটা আছে, তিনটায় ভেক্টরকে নিয়ে যে ডিটারমিনেন্ট তৈরি হবে 1 1 0, তারপর কি আছে 1 0 কে, তারপর কি আছে 0 1 1, এটা 0 হয়ে যাবে। যদি 0 হয় তাহলে বলবো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তো এটা যদি 0 হয় তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। তো এটা যদি 0 দেখায় তাহলে কে এর মান কত হচ্ছে বের করি দেখি। তো আমরা জানি যে আমরা যদি রো অপারেশন করি এখানে কি হবে, প্রথমটাকে যেভাবে আছে সেভাবেই থাক। আমরা কি করব, R2 থেকে R1 বিয়োগ করে দেবো, তাহলে 1 - 1 0, 0 - 1 is -1, k - 0 is k, and 0 1 1, এটাকে কিছু করব না, ঠিক আছে। এবার দেখো C1 বরাবর আমি ডিটারমিনেন্টটাকে ভেঙে দিচ্ছি, তাহলে কি হয়ে যাবে, শুধু 1 দিয়ে ভাঙবো, তাহলে এই ডিটারমিনেন্ট থেকে -1 * -1 is -1, -1 * 1 -1, k * -1 তো -k ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে k এর মান কত আসছে, k এর মান হচ্ছে -1। তার মানে k এর মান যদি -1 হয় তাহলে S যে সেটটা আছে এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে, আদারওয়াইজ k এর যে কোনো মানের জন্য ওটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তার মানে যদি কোশ্চেনটাকে তুমি একদম ধরে রাখো যে আমি ইন্ডিপেন্ডেন্টই ধরবো, তাহলে A B আর D তিনটাই অপশন সঠিক হওয়ার কথা, কিন্তু তিনটা অপশন তো সঠিক হবে না, ওই জন্য কোশ্চেনটাতে একটু ভুল আছে। ওখানে ডিপেন্ডেন্ট হবে, আর ডিপেন্ডেন্ট হলে অপশন সি ইজ কারেক্ট, ওকে। নাও কোশ্চেন নাম্বার 6, আ সিকোয়েন্স ডাইভার্জ টু ইনফিনিটি। তাহলে বলছে কি হবে, আনবাউন্ডেড হবে, আনবাউন্ডেড বিলো হবে, কি হবে না হবে ওগুলো আমাদেরকে
জানতে হবে। দেখো এখানে একটা সিম্পল এক্সাম্পল নিয়ে নাও, খুবই সিম্পল একটা এক্সাম্পল, এ এন ইকুয়াল টু এন নিয়ে নাও। দেখো এ এন ইকুয়াল টু এন নিলে যে সিকোয়েন্সটা দাঁড়াবে সেটা এ ওয়ান, সিকোয়েন্সটা কি হয় এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর, ডট করে যায়। তো এখানে এ ওয়ান মানে কত হবে, ওয়ান হবে, এ টু মানে টু হবে, এ থ্রি মানে থ্রি হবে, এ ফোর মানে ফোর হবে, এ ফাইভ ইকুয়াল ফাইভ হবে, ডট 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 চলে যাবে। কত দূর যাবে, ইনফিনিটি অবধি যাবে। তার মানে কি ডাইভার্জ করছে ইনফিনিটিতে, তাই না? 5 6 এটা তো ডাইভার্জ করে আমরা জানি। তো এটা ডাইভার্জ করছে ইনফিনিটিতে। এবার এই সিকোয়েন্সটা দেখো তোমরা ভালো করে, এই সিকোয়েন্সটার নেচারটা কেমন আছে। এটা তো একটা সিকোয়েন্স যেটা ডাইভার্জ করছে ইনফিনিটিতে, তাহলে তো আমাকে দেখতে হবে যে সিকোয়েন্সটা কি আছে, এখানে কি আছে। এখানে বাউন্ডেড আছে, একের কম নাই, আর তা বাউন্ডেড আছে, তার মানে কি বাউন্ডেড বিলো হয়ে গেল, বাউন্ডেড বিলো হয়ে গেল। কিন্তু যে উপরে আনবাউন্ডেড অ্যাভাব আছে, আনবাউন্ডেড অ্যাভাব আছে, তো তোমাকে দেখতে হবে এই অপশনটার মধ্যে এই জিনিসটা কোথাও কোন অপশনে আছে সেটাকে ঠিক লাগাতে হবে। যে আনবাউন্ডেড অ্যাভাব এবং বাউন্ডেড বিলো অপশন সি তে আছে, দেখো অপশন সি তে আনবাউন্ডেড অ্যাভাব এবং বাউন্ডেড বিলো। অনেকে ভাবতেই পারো যে আমি যদি এ এন ইকুয়াল টু মাইনাস এন এটা সিকোয়েন্স নিই, তাহলে তো দাঁড়াবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ডট করে মাইনাস ইনফিনিটি এরকম চলে যাবে। তার মানে দেখো আমি সংখ্যা রেখাই করি, তো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি, তো এখানে তো বাউন্ডেড অ্যাভাব হয়ে যাচ্ছে, তাই না? বাউন্ডেড অ্যাভাব হয়ে যাচ্ছে, কিন্তু এখানে বাউন্ডারি হবে এই জন্যই হবে না, কারণ এটা ডাইভার্জ করছে নেগেটিভ ইনফিনিটিতে, ডাইভার্জ করছে নেগেটিভ ইনফিনিটিতে। তো এই সিকোয়েন্সটা নেওয়া যাবে না, ঠিক আছে? এখানে বলেছে ইনফিনিটিতে ডাইভার্জ করবে, তার মানে ইনফিনিটি মানে হচ্ছে পজিটিভ ইনফিনিটি, এখানে ইনফিনিটি লেখা আছে তার মানে হচ্ছে পজিটিভ ইনফিনিটি আমাকে ধরতে হবে। তাহলে অপশনটা হবে আনবাউন্ডেড অ্যাভাব এবং বাউন্ডেড বিলো। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন 7টা বলছে যে যদি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি রুট n প্লাস ওয়ান মাইনাস n, এটার মান কত হবে। দেখো এখানে যদি আমি ইনফিনিটির মান সরাসরি বসিয়ে দিই তাহলে ফর্মটা দাঁড়াবে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, আর ইনফিনিটি মাইনাস ইনফিনিটি একটা আনডিটারমিনেট ফর্ম হয়, এখানে আমরা ডাইরেক্ট ভ্যালু বসিয়ে মান বের করতে পারবো না। তো এখানে আমরা ডাইরেক্ট ভ্যালু বসাবো না, এই ক্ষেত্রে আমরা কি করব, এই অঙ্কটার ক্ষেত্রে প্রথমে হয় এল হসপিটাল রুল লাগাবো, না হলে আমরা এটাকে যে করণীটা আছে সেটাকে নিরসন করতে হবে। ঠিক আছে, কি করে করতে হবে, তো এখানে তো এল হসপিটাল লাগাবো না কারণ হর ল কিছুই নেই। তো আমরা এখানে কি করব, উপর নিচ কনজুগেট করণী দিয়ে গুণ করে দেবো, তার মানে হচ্ছে n প্লাস ওয়ান প্লাস n, মাইনাস থাকলে প্লাস দিয়ে গুণ করবো আর প্লাস থাকলে মাইনাস দিয়ে গুণ করবো। তো এইটা ঠিক আছে, আর নিচে নিচে এখানে ওয়ান ছিল, এখানে কিছু ছিল মানে ওয়ান ছিল, ওয়ানকে যদি আমি ওটা দিয়ে গুণ করি n প্লাস ওয়ান প্লাস রুট n দিয়ে গুণ করি তো ওটাই থেকে যাবে। ঠিক আছে, এবার তোমরা দেখো উপরে কি হচ্ছে, উপরে কি হচ্ছে, উপরে হচ্ছে n প্লাস ওয়ানের স্কোয়ার, তাই না? রুট আন্ডার n প্লাস ওয়ানের স্কোয়ার তো n প্লাস ওয়ান হবে, মাইনাস আর রুট আন্ডার n এর স্কোয়ার দ্যাট ইজ n হবে। এখানে যারা বুঝতে পারোনি যে কি করে হলো, এখানে অ্যাকচুয়ালি আমি যেটা ফর্মুলা লাগালাম সেটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, আর নিচে যেটা থাকলো সেটা হচ্ছে n প্লাস ওয়ান প্লাস n। এবার লিমিটটা কি দাঁড়াচ্ছে, লিমিটটা দাঁড়াচ্ছে উপরে ওয়ান, কারণ n কেটে গেল, n কেটে গেল, আর নিচে থাকলো n প্লাস ওয়ান প্লাস রুট n। এবার এখানে তোমরা যদি দেখো ভালো করে, নিচে ইনফিনিটি বসালে ইনফিনিটি প্লাস ইনফিনিটি হয়ে যাচ্ছে, ইনফিনিটি প্লাস ইনফিনিটি, ইনফিনিটি প্লাস ইনফিনিটি সবসময় ইনফিনিটি হয়, এটা কিন্তু আনডিটারমিনেট ফর্ম না। এখানে আমরা একদম জানি যে ইনফিনিটি প্লাস ইনফিনিটি ইকুয়াল টু ইনফিনিটি হয়, তাহলে নিচে যদি উপরে যে ওয়ান হয় আর নিচে যদি ইনফিনিটি হয়, ওয়ান বাই ইনফিনিটি কত হয়, জিরো, তাই না? তো ওয়ান বাই ইনফিনিটির লিমিটিং ভ্যালুটা কি হয়, জিরো, তো এটার অ্যান্সার হয়ে যাবে জিরো। তো অপশন বি ইজ কারেক্ট। তারপর কোশ্চেন নাম্বার 8-এ কি আছে, কোশ্চেন নাম্বার 8-এ আছে যে সিরিজটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স প্লাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স কিউব বাই থ্রি প্লাস ডট 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 ডট।
দেখো এটাকে যদি আমি সামেশন ফর্মে লিখি তাহলে কি হবে, n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি x টু দি পাওয়ার n বাই n। এটাকে আমরা কি করব, আমরা যেটা জানি সাধারণ ফর্মে আমরা কি করে লিখি যে a n, তাই না, where a n টা কি, a n টা হচ্ছে x টু দি পাওয়ার n বাই n, ঠিক আছে। এবার এটা কখন কনভার্ট করবে, যদি আমরা রেশিও টেস্ট লাগাই। রেশিও টেস্টে কি বলছে, যদি an প্লাস 1 বাই an এটা রেশিওটা লেস দেন 1 হয় তাহলে কনভার্ট করবে। তো এটা আমরা বের করব এখন, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, an প্লাস 1 মানে হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, আর an মানে হচ্ছে x টু দি পাওয়ার n বাই x টু দি পাওয়ার n, ঠিক আছে। এটা লেস দেন 1 হতে হবে। এবার এটাকে ক্যালকুলেট করছি আমি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, দেখো x টু দি পাওয়ার n প্লাস 1 বাই x টু দি পাওয়ার n, আর এটা দাঁড়াবে n টা উপরে উঠে যাবে আর n প্লাস 1 টা নিচে নেমে যাবে, less than 1। এবার x টু দি পাওয়ার n প্লাস 1 কে x টু দি পাওয়ার n দিয়ে যদি ভাগ করি সেটা কত হবে, সেটা হবে x, আর এটা হবে 1 বাই 1 প্লাস 1 বাই n, n দিয়ে ভাগ করে দিলাম হর এবং লবকে, ঠিক আছে। তাহলে আমাদের কি দাঁড়ালো এখানে, আমাদের দাঁড়ালো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এখানে n আর এখানে দাঁড়িয়েছে 1 প্লাস 1 বাই n, এটাকে লেস দেন 1 হতে হবে, তারপরে কিন্তু কনভার্জ করবে। এবার দেখো লিমিটটা হাটিয়ে দিচ্ছি, এখানে n এর ভ্যালু যদি আমি 1 বাই ইনফিনিটি করে দিলে 0 হয়ে যাবে, তো 1 প্লাস 1 বাই 0 দ্যাট ইজ 1 থাকবে এটা, তো x ইন্টু 1 ইজ মড x ইকুয়াল টু 1। তার মানে x এর ভ্যালু যদি x মড x লেস দেন 1 মানে হচ্ছে x এর ভ্যালু -1 থেকে 1 এর মধ্যে থাকবে। যদি এখানে থাকে x এর ভ্যালুটা যদি এখানে থাকে তাহলে বলবো কনভার্জ করবে, সিরিজটা কি করবে, কনভার্জ করবে। এবার আমরা অপশন করতে চলে যাই। দেখো কনভার্জেন্ট ইফ x ইকুয়াল টু 1, তো এখানে x ইকুয়াল টু 1 তো কোথাও নেই, তো এটা হবে না, ঠিক আছে। ডাইভারজেন্ট ইফ x লেস দেন 1, তো x লেস দেন 1 হলে তো কনভার্জেন্ট হচ্ছে, তো ডাইভারজেন্ট হলে হবে না। কনভার্জেন্ট ইফ x গ্রেটার দেন 1, দেখো এখানে x গ্রেটার দেন 1 নাই, তো কনভার্জেন্ট তো হবে না। ডাইভারজেন্ট ইফ x গ্রেটার দেন 1, হ্যাঁ x যদি গ্রেটার দেন 1 হয় তাই এর বাইরে চলে যাচ্ছে, আর সেখানে কি করবে, ডাইভারজেন্ট হবে, কারণ এখানে তো কি, এখানে কনভার্ট করছে, তো বাকি জায়গাগুলোতে কি হবে, ডাইভারজেন্ট হবে। তো এখানে x গ্রেটার দেন 1 হলে ডাইভারজেন্ট হবে, তাহলে অপশন ডি ইজ কারেক্ট, ঠিক আছে। আশা করি বুঝেছো। কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9 এ বলছে দেখো আমরা এটাকে কি করে করছি, sin 1 বাই এক্স এটা সবসময় 1 এর থেকে ছোট এবং -1 এর থেকে বড় হবে, কারণ সাইনের রেঞ্জটাই হচ্ছে -1 থেকে +1, তো x এর ভ্যালু যাই থাকুক না কেন -1 থেকে +1 এর মধ্যেই থাকবে। এবার যে ফাংশনটা দেওয়া আছে সেই রূপে আমি লিখে দিচ্ছি, রুট এক্স দিয়ে গুণ করে দিচ্ছি। রুট এক্স দিয়ে যদি গুণ করে দিই তাহলে হয়ে যাবে রুট এক্স সাইন 1 বাই এক্স, আর এখানে হয়ে যাবে রুট এক্স। এবার দেখো যদি x টেন্ডস টু 0 হয় তাহলে এটা কোথায় যাচ্ছে, 0-তে। যদি x টেন্ডস টু 0 হয় তাহলে এটা কোথায় যাচ্ছে, এটা যাচ্ছে 0-তে। তো এটাও যাবে 0-তে বাই স্যান্ডউইচ থিওরেম, স্যান্ডউইচ থিওরেম কি বলছে, বলছি স্যান্ডউইচ থিওরেম বলছে যদি এভাবে একটা ফাংশন f(x) একটা ফাংশন আছে, এর থেকে একটা বড় ফাংশন আছে যেটা হচ্ছে ধরো gx, আর f(x) এর থেকে একটা ছোট ফাংশন আছে যেটা হচ্ছে hx। এই দুটোই ফাংশন যদি l এ ওদের একটা লিমিট যদি l হয়, যদি ওদের লিমিট l হয়, x টেন্ডস টু সামথিং কিছুটা ধরে নাও, x ইকুয়াল টু x টেন্ডস টু a তে মনে করো, x টেন্ডস টু a তে, এটাও l এ যাচ্ছে এটাও l এ যাচ্ছে, তাহলে x টেন্ডস টু a তে এটাও অবশ্যই l এ যাবে, এটাই হচ্ছে স্যান্ডউইচ থিওরেম, ঠিক আছে। তো এখানে এটা টেন্ডস টু 0 হচ্ছে, এটাও টেন্ডস টু 0 হচ্ছে, তো এটাকেও টেন্ডস টু 0 হতে হবে। তার মানে বাই স্যান্ডউইচ থিওরেম উই ক্যান সে দ্যাট লিমিট x টেন্ডস টু 0 root x sin 1 by x is 0. Understood? আশা করি বুঝে গেছো। অপশন বি ইজ কারেক্ট। কোশ্চেন নাম্বার 10, fx কি বলছে, fx বলছে sin x by x দেওয়া আছে, sin x by x দেওয়া আছে, তাহলে এটা কি বলছে, ইনক্রিজিং হবে না ডিক্রিজিং হবে,
অনেক কিছু বলেছে। তো ইনক্রিজিং ডিক্রিজিং দেখানোর জন্য আমরা সব থেকে প্রথমে যেটা বের করি সেটা হচ্ছে এফ ড্যাশ এক্স বের করি। এফ ড্যাশ এক্স বের করলে আমরা অঙ্কটা বের করতে পারবো। সেখানে আমরা কি করব, এফ ড্যাশ এক্স বের করব। তো এফ ড্যাশ তোমরা ভালো করে বের করতে পারো, সেটা হচ্ছে এক্স স্কোয়ার, আর এক্স রেখে সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স, আর সাইন এক্স রেখে এক্স এর ডেরিভেটিভ 1। ঠিক আছে, এবার এখান থেকে আমরা কি করব, cos x টাকে কমন নিয়ে নেব। cos x টা যদি কমন নিই থাকবে এখানে x, এখানে থাকবে sin x বাই cos x, দ্যাট ইজ tan x, আর নিচে x স্কয়ার। এটা দেখো, এবার এই cos x বাই x স্কয়ার এই দুটোই পজিটিভ ইন দিস ইন্টারভাল, ইন দিস ইন্টারভাল। এখানে মাথায় রাখতে হবে পাই বাই 2 টাকা নেবে না এবং 0টাকেও নেবে না, কারণ এটা ওপেন ইন্টারভাল আছে। তো 0 এবং পাই বাই 2 বাদ দিয়ে যতগুলো সংখ্যা আছে ওই ইন্টারভালের মধ্যে সব জায়গাতেই cos x এবং x স্কয়ার দুটোই পজিটিভ। ঠিক আছে, এবার থাকলো পরে এটা নেগেটিভ হবে না পজিটিভ হবে, ওটা দেখছি আমি। তো x মাইনাস ট্যান এক্স, টা দেখো, এবার কার্ভটা একটু ভালো করে দেখো। এখানে কার্ভ আছে, y ইকুয়াল টু x এর কার্ভ হচ্ছে এরকম সোজা, এবং y ইকুয়াল টু ট্যান এক্স এর কার্ভ হচ্ছে এরকম করে একটু বাঁকা। ঠিক আছে, এরকম। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যদি এখানে পয়েন্ট পাই বাই 2 হয়, পাই বাই 2 হয়, পাই বাই 2টা অ্যাকচুয়ালি এদিকে হয়, তো এটা হচ্ছে পাই বাই 2, এই পয়েন্টটা হচ্ছে পাই বাই 2। সেই পয়েন্টে তোমরা ভালো করে দেখো, ওই পয়েন্টের পাই বাই 2, 0 থেকে পাই বাই 2 এর মধ্যে ট্যান এক্স এর গ্রাফটা সবসময় উপরে আছে, এক্স এর গ্রাফটা নিচে আছে। তার মানে কি এক্স এর গ্রাফটা নিচে, ট্যান এক্স এর গ্রাফটা উপরে, মানে ট্যান এক্সটা বড় আর এক্সটা হচ্ছে ছোট। তো ছোট থেকে বড় বিয়োগ করলে কি হয়, নেগেটিভ হয়ে যায়। ছোট থেকে বড় বিয়োগ করলে নেগেটিভ হয়ে যায়। তার মানে কি এফ ড্যাশ এক্স ইজ লেস দেন 0 ফর অল এক্স বিলংস টু 0 টু পাই বাই 2। আর এটা হলে কি হয়, ডিক্রিজিং হয়, স্ট্রিক্টলি ডিক্রিজিং হয়ে যাবে। তাহলে এখানে আমাদের যে অপশনটা হবে সেটা হচ্ছে অপশন বি, স্ট্রিক্টলি ডিক্রিজিং ইন 0 টু পাই বাই 2। এটাকে যদি কাউন্টার এক্সাম্পল দিয়ে তোমরা ভেরিফাই করতে চাও তাহলে এভাবেও দেখতে পারো যে প্রথমে আমরা কি করবো, দেখো 0 থেকে পাই বাই 2 এর মধ্যে কয়েকটা এমন কোণ নিয়ে নিব যেগুলো কোণের মান আমরা অলরেডি জানি, যেমন পাই বাই 6, পাই বাই 4, পাই বাই 3। দেখো এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, আর এটা হচ্ছে 60 ডিগ্রি। 0 এবং পাই বাই 2 নেবো না, কারণ 0 এবং পাই বাই 2 ওই ইন্টারভালে নেই, ওপেন ইন্টারভাল আছে, তো ওখানে নেই, তো ওটা নেবো না। এবার সবগুলোতে ভ্যালু বের করে দেখবো যে এফ পাই বাই 6 কত হচ্ছে। এফ পাই বাই 6 যদি আমরা বের করতে চাই তাহলে সাইন পাই বাই 6 বাই পাই বাই 6 হবে। সাইন পাই বাই 6 মানে 30 ডিগ্রি, দ্যাট ইজ 1/2। আর নিচে কত হচ্ছে, এক্স মানে পাই বাই 6। কাটাকাটি করে দেখো যে এটা হবে 3/π, তো এটা হলো 3/π। এবার দেখো 5 পাই বাই 4 বের করো। সাইন পাই বাই 4 মানে হচ্ছে 1/√2, আর এখানে হচ্ছে পাই বাই 4 এক্স এর মান, তো এটা হয়ে যাবে 2√2/π। ঠিক আছে, আর পাই বাই 6 হয়ে গেল পাই বাই 3, 60। তো সাইন 60 মানে হচ্ছে √3/2, আর এখানে কত হবে, পাই বাই 3। তো এখানে হচ্ছে 3√3/2/π। এবার দেখতে হবে কোনগুলো ছোট কোনটা বড়, ওটা জানার জন্য কি করবো, আমি সবগুলোকে স্কোয়ার করে দিচ্ছি। এটা হবে 9/π², এটা হবে 4×8/π², আর এটা হবে 27/2, 3×3=9, 3×27/4। 27/4 কত হচ্ছে, 27/4 মানে হচ্ছে 4×6=24, 6×3=4, তাই না? তো 6×3=4/π²। দেখো এটা থেকে এটা ছোট, কারণ 9/, এটা আছে, এটা 8/, আছে, আর 6 আছে, এটাও ছোট। তো এই ভ্যালুগুলো বাড়াচ্ছি আমি, এই ভ্যালুটা কি করছিলাম, বাড়াচ্ছিলাম, পাই বাই 6 থেকে পাই বাই 4 করলাম, তো এটা ভ্যালু কমে গেল, আবার বাড়ালাম, তো আবার ভ্যালু কমে গেল। তার মানে কি এক্স এর ভ্যালু বাড়ছে, এফ এক্স এর ভ্যালু কমে যাচ্ছে, তো এটা এক্ষেত্রে কি হয়, ডিক্রিজিং হয়। তো এই ফাংশনটা হচ্ছে ডিক্রিজিং ফাংশন ইন 0 টু পাই বাই 2। বাস এই 10টা কোশ্চেন আমাদের আজকে হয়ে গেল। এইভাবে আরো সমাধান তোমরা পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।
প্রথম 10টা অঙ্ক হলো, এরপরে আবার 10টা অঙ্ক নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ধন্যবাদ।